এই ভিডিওর শুরুতেই আমি আপনাদের থেকে 8 থেকে 10 মিনিট সময় ভিক্ষা করছি, কারণ এই ভিডিওতে আমি আগামী 10 মিনিট এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যা দেশের সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা যদি না এই বিষয়গুলো সম্পর্কে জানেন বা বোঝেন, তাহলে কিন্তু আমাদের দেশ দিনের শেষে সুরক্ষিত থাকবে না। মনে রাখবেন, আমাদের দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব যদি ইন্টেলিজেন্স অফিসার, আর্মি, মিলিটারি এদের থাকে, তার থেকে অনেক বেশি দায়িত্ব কিন্তু আমাদেরও থাকে, কারণ আমাদের আশেপাশের পরিবেশ থেকেই জন্ম নেয় ক্রাইম। সেই ক্রাইম যদি সমূলে উৎপাটন আমরা করতে পারি, তাহলে দিনের শেষে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাজ্য, আমরা সকলে ভালো থাকবো। কেন আমি বলছি এ কথা? শেষ 1 মাস ধরে ইন্ডিয়া এবং নেপালের যে বর্ডার, সেখানে এমন কিছু সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখা গেছে যা ভারতের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বিপজ্জনক। মনে রাখবেন, কালকেই আমাদের ভারতের ডেপুটি আর্মি জেনারেল বা আর্মি চিফ কিছু উল্লেখযোগ্য কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, অপারেশন সিন্দুরের এই পর্বে ভারত শুধু একটি রাষ্ট্রের বিপক্ষে লড়েনি, ভারতকে লড়তে হয়েছে 3টে রাষ্ট্রের বিপক্ষে। তিনি তুরস্কের কথা বলেছেন, তিনি চায়নার কথা বলেছেন, তিনি পাকিস্তানের কথা বলেছেন, কিন্তু যে কথা তিনি বলেননি তা হলো 3টে রাষ্ট্র নয়, এই মুহূর্তে ভারতকে 3.5 রাষ্ট্রের বিপক্ষে লড়তে হচ্ছে। মানে বাংলাদেশকে ধরেও এই হিসেব যদি করেন, তাহলে দেখবেন আজকে আমাদের দেশ চতুর্মুখী আক্রমণের মুখে দাঁড়িয়ে আছে। এবং সেই আক্রমণ শুধু ডিপ্লোম্যাটিক স্তরে সেটা নয়, এই আক্রমণ মিলিটারি স্তরে সেটা নয়, এই আক্রমণ কিন্তু আমাদের দেশের বিপক্ষে টেরোরিজম অ্যাক্টিভিটি ঘটানোর বড় সড় পরিকল্পনা বা হামলার ছক করা হচ্ছে এই 3-4টে রাষ্ট্রের পক্ষ থেকে, যা সামলানো আমাদের কিন্তু অত্যন্ত আশু কর্তব্য বলে আমার মনে হয়। ভারত এবং নেপাল বর্ডারে কালকে এক ব্যক্তিকে ধরে আমাদের যে সিকিউরিটি গার্ড তারা। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই নেপাল বর্ডার হলো ভারতের যত বর্ডার আছে তার থেকে অনেকটা শিথিল। কেন আমি বলছি? কারণ নেপালে যেতে আপনারা সকলেই জানেন, খুব একটা ডকুমেন্ট প্রয়োজন নেই, ভিসা লাগে না, খুব সহজেই এপার থেকে ওপারে আপনারা যেতে পারেন। আপনি যদি ইতিহাস দেখেন, দেখবেন IC-184 কান্দাহার হাইজ্যাক যখন হয়েছিল, একটা বিমানকে যখন হাইজ্যাক করা হয়, তখন কিন্তু সন্ত্রাসবাদীরা নেপালে বসেই সমস্ত অপারেশনটা চালানোর চেষ্টা করেছিলেন, এবং নেপাল থেকেই কিন্তু এই অপারেশনের যাবতীয় সূত্রপাত। ফলে এবার নেপাল বর্ডারটাকেই টার্গেট করা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ISI এর, মানে প্রতিবেশী পাকিস্তানের ISI এবং মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। কেন আমি বলছি? কারণ এই বর্ডারে এক ব্যক্তিকে কালকে গ্রেফতার করা হয়। সেই ব্যক্তির নাম হলো সঈদ ইকবাল আহমেদ, বয়স 43। সেই ব্যক্তিকে যখন গ্রেফতার করা হয়, তখন দেখা যায় তার কাছে একটি বাংলাদেশি পাসপোর্ট আছে, অর্থাৎ সেই ব্যক্তি বাংলাদেশি নাগরিক। সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয় মাতৃ ব্রিজের কাছে। ফরেনার্স অ্যাক্ট 2025, এই যে নতুন ফরেনার্স অ্যাক্ট ভারত সরকার নিয়ে এসছে, সেই ফরেনার্স অ্যাক্টের আইনে কিন্তু এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তি কি করেছেন? এই ব্যক্তি প্রথমে ঢাকা থেকে কাঠমান্ডু গেছেন, এবং কাঠমান্ডুতে কিছুদিন থেকে বিভিন্ন অপারেশনাল অ্যাক্টিভিটির মধ্যে পার্টিসিপেট করে এবার কাঠমান্ডু থেকে গোপনে ভারত সীমান্তে এসে ভারতে ঢোকার চেষ্টা করেছেন। হঠাৎ করে কেন ভারতে ঢোকার চেষ্টা করলেন এই বাংলাদেশি? এই বাংলাদেশি বা কে, এর পরিচয় কি? এখানেই কিন্তু লুকিয়ে আছে এই পুরো গল্পটার আসল কিছু তথ্য। এই ব্যক্তিটার কাছে কি পাওয়া যায়? $50 পাওয়া যায়, বাংলাদেশি টাকা পাওয়া যায়, নেপালি টাকা পাওয়া যায়। এতটা তো ঠিক ছিল, এই ব্যক্তিটা বিভিন্ন সাসপিসিয়াস অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, সেরকম তো গোয়েন্দারা ইমিডিয়েটলি বুঝে যান। তাকে প্রশ্ন করা হয়, তুমি ভারতে কেন আসতো, মানে আসতে চাইছো? তুমি নেপালে গেছিলে, কাঠমান্ডুতে ছিলে, ভারতে কেন ঢুকতে চাইছো, তাও আবার গোপন পথে? এই ব্যক্তি কিন্তু নীরব থাকেন। পরবর্তীকালে তথ্য বলে, এই পার্টিকুলার নেপাল এবং বাংলাদেশ, মানে ভারতবর্ষের এই বর্ডার থেকে এর আগেও বহু বাংলাদেশি ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন। এমনকি 26শে এপ্রিলের পরবর্তী সময় থেকে 4জন চীনা নাগরিক, 1জন আমেরিকান নাগরিক, 1জন কানাডিয়ান নাগরিক, 1জন ইরাকের নাগরিক, 1জন বাংলাদেশের নাগরিক কিন্তু এই সীমান্ত থেকে ঢুকতে গিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি যে গার্ড আছে, BSF আছে, মিলিটারি আছে, তাদের হাতে কিন্তু গ্রেফতার হন। এতটা তো ঠিক ছিল, কিন্তু তারপরে যেটা জানা যাচ্ছে, সেখানে ভারতের ইন্টেলিজেন্স অফিসাররা বলছেন এই মুহূর্তে নেপালে ISI এর নতুন নেটওয়ার্ক নতুন করে শুরু হয়েছে। এবং আরো কিছু তথ্য আপনাদের দিই, সেখানে বলা হচ্ছে 7জন পাকিস্তানি,
7 জন বাংলাদেশিকে ভারতবর্ষ গ্রেফতার করে 25শে জুন 2025-এর পরবর্তী সময় থেকে। এবং এ বিষয়ে ভারত সরকারের অফিসিয়াল প্রতিনিধিরা কালকে একটি স্টেটমেন্টও দেন। আমি সেই স্টেটমেন্ট আপনাদের দেখাচ্ছি। সেখানে লেখা আছে, দেখুন, ডিউরিং ইনভেস্টিগেশন it was revealed that he had plans to enter different cities of the country after entering through Nepal. This activity is being considered extremely serious and suspicious from the point of view of national security. পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে বাংলাদেশের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের নেতারা, সেই গ্রুপের সন্ত্রাসবাদী যে সদস্যরা, তারা ভারতবর্ষে ঢুকছেন এবং ভারতবর্ষের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছেন। এই রকম অ্যাক্টিভিটি কাদের দেখা গেছে? মনে আছে আসামে 3 মাস আগে 14 জনের কাছাকাছি মানুষকে গ্রেফতার করা হয়েছিল। তারা সকলেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সদস্য। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নেতাকে জেল থেকে ছেড়ে দেন মোহাম্মদ ইউনেস, এবং মোহাম্মদ ইউনেসের জেল থেকে ছেড়ে দেওয়ার পরে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। সেখানে বলেছিলেন 7 সিস্টার্সকে আলাদা করে দেবেন। তিনি পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছিলেন বাংলা যেন আলাদা হয়ে যায় ভারতের থেকে, বৃহত্তর বাংলা তিনি গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। এই আনসারুল্লাহ বাংলা টিমের নেটওয়ার্ক, যাদের মোহাম্মদ ইউনেসের মাথায় হাত আছে, পাকিস্তানের আইএসআই এর হাত আছে, তারা এবার নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন এবং ভারতের বিভিন্ন সীমান্তে ছড়িয়ে পড়ার চেষ্টা করছেন। আমি একাধিক বিষয় এই নিয়ে এর আগে ভিডিও করেছি। অজিত দোভালের রিপোর্টে পরিষ্কার ছিল এই যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে মানে এই জেলাগুলো আছে সেগুলোই কিন্তু একাধিক সাসপিসিয়াস অ্যাক্টিভিটিও দেখা গেছে, যেখানে ইয়ং যুবকরা এদেশে ঢুকছেন, ঘর ভাড়া নিচ্ছেন, কখনো আবার ঝাড়খণ্ডে গিয়ে সেখানকার নারীদের বিবাহ করছেন, ভারতীয় নাগরিক হওয়ার চেষ্টা করছেন। আসলে এই সকল লোক হলো পাকিস্তানের আইএসআই এর লং টার্ম অ্যাসেট। কেন আমি বলছি কথা? ঠিক 2 দিন আগে ফিরে যান, সিমিলার ঘটনা হয়েছে দিল্লিতে, অর্থাৎ ভারতবর্ষের রাজধানীতে। ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লির পাশে একটি শহরে এই ধরনের অ্যাক্টিভিটি ঘটেছে এবং সেখানেও আইএসআই এর নেটওয়ার্কের সঙ্গে জড়িত একাধিক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনেস যে প্ল্যানিং করেছিলেন সেই প্ল্যান তিনি ইমপ্লিমেন্ট করছেন। এবার বোঝার চেষ্টা করুন কেন আমাদের সজাগ হতে হবে। আশেপাশের যদি অচেনা ব্যক্তিদের দেখেন, ইমিডিয়েটলি ইনফর্ম করা প্রয়োজন। এবং ভারতের গোয়েন্দারা বলছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে এমন ভাবে কিছু রেডিও অ্যাক্টিভিটিতে কানেকশন তৈরি হচ্ছে, কথাবার্তা হচ্ছে রাত্রে মানে রাত বিরেতে, তাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। দিল্লির ঘটনাটা আপনাদের বলি। দিল্লির ঘটনা ঘটেছে ঠিক 2 দিন আগে। সেখানে বলা হচ্ছে একজন নেপালি ন্যাশনালিস্টকে, প্রথমে নেপালি যে নাগরিক ছিল তাকে গ্রেফতার করা হয়েছে দিল্লি থেকে। প্রথমে তাকে জিজ্ঞাসা করা হয়, তার নাম হলো আনসারুল মিয়া আনসারি। আর নেপাল বর্ডার থেকে 2 দিন আগে যে বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে তার নাম কি? সঈদ ইকবাল আহমেদ। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন পুরোটাই একই নেটওয়ার্কের খেলা। এই ব্যক্তিকে ইন্টারোগেট করা হয়, একে গ্রেফতার করেন স্পেশাল সেল অফ দিল্লি পুলিশ। তাকে গ্রেফতার করা হয় ইস্ট দিল্লি থেকে। তার কাছে একটি ল্যাপটপ পাওয়া যায়, ডকুমেন্টস পাওয়া যায়, এবং সেই ডকুমেন্টস এর উপরে একটি জায়গায় লেখা ছিল বিল্ট আপ এরিয়াস 1982। এই বিল্ট আপ এরিয়াস মানেটা কি? এবং এর কাছ থেকে একাধিক সিক্রেট ডকুমেন্ট পাওয়া যায়। একাধিক খামের উপরে ডকুমেন্টের উপরে লেখা ছিল কনফিডেন্সিয়াল। একে গ্রেফতার করা হয়, একে ইন্টারোগেট করা হয়। তখন এ যে কথাগুলো বলে তখন কিন্তু 2 এ 2 4 খুব সহজেই করে ফেলেন ভারতের গোয়েন্দারা এবং বুঝে যান এই সকল বাংলাদেশি সন্ত্রাসবাদী, নেপালি সন্ত্রাসবাদী বা আইএসআই এর নেটওয়ার্কে যারা কাজ করেন তারা আমাদের চারিপাশেই আছে, আমরা তাদেরকে চিনতে পাচ্ছি না। আমাদের লোকাল সাপোর্ট ছাড়া তারা এরা কাজ করতে পারবে না। এদেরকে ঘর ভাড়া আমাদের থেকে নিতে হবে, এদেরকে ভুয়ো আধার কার্ড বানিয়ে দিচ্ছে আমাদেরই কোনো লোক, এদেরকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে আমাদেরই কোনো লোক, এদেরকে ফোনে সিম কার্ড দিচ্ছে ভারতীয় কোনো লোক। ফলে আলটিমেটলি আমাদের মানে সজাগ হতে হবে। এই জন্যই আমি 10টা মিনিট আপনাদের থেকে চেয়েছিলাম। এই ব্যক্তির নাম হলো আনসারুল মিয়া। তিনি জানিয়েছেন তিনি ইয়াসির নামক একজন এজেন্টের হয়ে কাজ করেন। এই ইয়াসির হলো পাকিস্তানের আইএসআই এর অন্যতম সদস্য, যিনি ভারতবর্ষের নেটওয়ার্ককে কন্ট্রোল করেন। 2008 থেকে এই আনসারুল মিয়া ইয়াসিরের সঙ্গে কাজ করেছে। এমনকি লং টার্ম অ্যাসেট হিসাবে এই পার্টিকুলার আনসারুল মিয়াকে ব্যবহার করেছে পাকিস্তানের আইএসআই। আর এবার পাকিস্তানের আইএসআই বুঝে গেছে মোহাম্মদ ইউনেস হলো প্রো পাকিস্তানি, প্রো র্যাডিকালাইজড
এই টেরোরিজম অ্যাক্টিভিটির সমর্থক। এবার বাংলাদেশ থেকে তারা অ্যাসেট বেচে ভারতে ঢোকানোর চেষ্টা করছেন। তার সব থেকে বড় উদাহরণ কালকের এই নেপাল বর্ডারে অ্যারেস্ট হওয়া ব্যক্তি সঈদ ইকবাল আহমেদ। এদের কাজটা অনেকটা সহজ হয়ে যায়, কারণ ভারতের ভাষা এরা খুব সহজে অ্যাডাপ্ট করতে পারে। এদেরকে চীনা ভাষা অ্যাডাপ্ট করতে দেবেন, পারবে না। এদেরকে আপনি যদি অন্য একটা রাষ্ট্রের ভাষা অ্যাডাপ্ট করতে দেবেন, ফ্রেঞ্চ অ্যাডাপ্ট করতে বললেন, পারবে না তো। কিন্তু ভারতের হিন্দি এবং বাংলা খুব সহজেই এরা অ্যাডাপ্ট করে নেবে। এদের কালচারাল এক্সচেঞ্জটা খুব সহজে হয়ে যাবে। ফলে এখানে বলা হচ্ছে এর জন্যই তারা বাংলাদেশিদের টার্গেট করছে। এই রিপোর্টে বলা হয়েছে যে এখানে এই পার্টিকুলার আনসারুল মিয়া হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ভয়েস কলে কমিউনিকেট করত। এমনকি এখানে বলা হচ্ছে নেপাল বর্ডার থেকে মধ্যস্থতাকারী হিসাবে এক ভারতীয় এনাকে রিসিভ করেন এবং ভারতীয় রিসিভ করার পর একটি সিডি একে দেন। ধরা পড়ার আগের মুহূর্তে এই সিডিটা ভেঙে চুরে দুর্মুচ করে দেন। ফলে এই সিডিটাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মূলত এর কাজটা কি ছিল? মিলিটারি ডেভেলপমেন্ট প্যাটার্ন কিভাবে করছে ভারতীয় সেনা, সেই হদিশটা বাংলাদেশি এবং আইএসআই কাছে পৌঁছে দিত এই ব্যক্তি। এবং স্ট্র্যাটেজিক ম্যাপিং ডাটা, এই দুটো তথ্য তারা ভারত থেকে নিয়ে আইএসআই অবধি পৌঁছে দিতেন। পরবর্তীকালে রাঁচি থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়, তার নাম একলাক আজম। ভারতবর্ষে এসেছিলেন তো আইএসআই এজেন্ট হয়ে। এমনকি সেখানে তার ফোন কল এবং মেসেজে দেখা গেছে তিনি পাকিস্তান, ওয়েস্ট এশিয়া বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে কথাবার্তা বলছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস ষড়যন্ত্র শুরু করে দিয়েছে আইএসআই কে কেন্দ্র করে। আর এখন নেপাল বর্ডার দিয়ে ভারতবর্ষে দিনের পর দিন এই সন্ত্রাসবাদীদের ঢোকানো হচ্ছে। আমাদের আশেপাশে তারা ঘুরছে এবং ভারতের বিপক্ষে বড় সড়ো অপারেশনের প্ল্যান করছে পাকিস্তানের সন্ত্রাসবাদী আইএসআই। এবার এই ভিডিও আপনাদেরকে দেখা কেন ইম্পর্টেন্ট, আপনারা বোঝার চেষ্টা করুন যে কারা আমাদের পাশে এরকম সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আছে। ইনফর্ম করুন সংশ্লিষ্ট দপ্তরকে, কারণ এ খবর চুপ করে বসে থাকার খবর নয়। এই পেহেলগাম হত্যাকাণ্ড একদিনে হয়নি, দিনের পর দিন অপারেশনাল প্ল্যানিং এর ফলে হয়েছে। আমাদের ইন্টেলিজেন্স অফিসারের সংখ্যা 100 জন, আমাদের মিলিটারি 1 লাখ জন, কিন্তু আমাদের ভারতবাসীর সংখ্যা প্রায় 150 কোটি। অর্থাৎ আমরা যদি তৎপরতা দেখাই, আমাদের ভিতরে যদি দেশভক্তি থাকে, আমরা যদি দেশের সুরক্ষার কথা ভাবি, তাহলেই আমরা ভারতবর্ষকে এই মোহাম্মদ ইউনূস, এই পাকিস্তান, এই আইএসআই এদের সন্ত্রাসবাদের হাত থেকে কিন্তু আমরা বাঁচাতে পারবো। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন, পারলে ভিডিওটি একটু শেয়ার করবেন। আমি প্রত্যেকটি ডকুমেন্ট অফিসিয়াল সংবাদপত্রের যে ডকুমেন্ট প্রকাশিত হয়েছে সেগুলো থেকে দেখালাম। আপনারা গুগলে যান, আপনারা এই বিষয়ে পড়াশোনা করুন, তাহলে বুঝবেন শেষ 1 সপ্তাহ ধরে এই বিষয়টা নিয়ে ভারতের ইন্টেলিজেন্সটা ঠিক কতটা তৎপর। এ খবর বাইরে এর জন্যই আসা প্রয়োজন, কারণ আমাদের ভারতীয়দের সজাগ এবং তৎপরতা এই মুহূর্তে হওয়া প্রয়োজন। আমি আপনাদের সামনে এই খবর নিয়ে এলাম। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।